নমস্কার। আশা করি সকলে ভালো আছেন বা আছো। তো আগের দিন আমরা দুটো জিনিস দেখেছি, একটা হচ্ছে মানুষের মুখ আঁকার কিছু মাপঝোপ এবং প্রায় সব দিক থেকে মানুষের মুখ কিভাবে আঁকা যায় সেইটার আর একটা ভিডিও করেছি। তো আজকে আমরা দেখব যে মানুষের শরীর বা বডি সহজভাবে কি করে আঁকা যায়। প্রথমে সহজভাবে ব্যাপারটা বুঝে নিতে পারলে পরবর্তী ক্ষেত্রে গিয়ে তাতে ডিটেইলিং অ্যাড করে আমরা নিজেদের মতন যতটা সম্ভব সেটাকে বেটারমেন্ট করতে পারি। কিন্তু প্রাথমিকভাবে আমাদের কিছু বেসিক ধাপ আছে, সেইগুলো আমরা পরিষ্কার করে নিই। তো কথা না বাড়ি শুরু করা যাক। তো মানুষের শরীর আঁকতে গেলে হিউম্যান বডি, আমি ইংরেজি কিছু শব্দ ব্যবহার করছি এখানে। হিউম্যান বডি আঁকতে গেলে প্রথম যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে প্রপোর্শন বা সহজ বাংলা ভাষায় বলতে গেলে মাপ। 2 নম্বর যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে অ্যানাটমি বা শারীরবিদ্যা। এই শারীরবিদ্যাটা ডাক্তারদের মধ্যে কিছুটা জানতে হয়, যত বেশি জানা যায় তত সুবিধা হয়। এবং 3 নম্বর হচ্ছে রিদম বা তাল। অনেকে এটাকে ব্যালেন্স বলতে পারেন বা ছন্দ বলতে পারেন। যে একটা মানুষ দাঁড়িয়ে আছে, তার তো একটা নিজস্ব ছন্দ আছে। যেমন আমি একটা ভাবে কথা বলছি, আপনি হয়তো একটা বিশেষ ভাবে দাঁড়ান, কেউ বসে আছে, কেউ উঠছে, কেউ পড়ে যাচ্ছে। তো এই বিভিন্ন ভাবে আমরা সেগুলো করতে পারি। তো এই সবগুলো মোটামুটি করতে পারলে তারপরের যে অংশটা আসে সেটা হচ্ছে জেস্চার বা ভঙ্গিমা। ভঙ্গিমা মানে হচ্ছে একটা ছবির মাধ্যমে বা একটা মূর্তির মাধ্যমে একটা শারীরিক বিভঙ্গ, একটা শারীরিক পোজ যেটাকে আমরা বলি বা জেস্চার বলি, তার মাধ্যমে একটা ভাব প্রকাশ করা, মানে অঙ্গের মাধ্যমে ভাব প্রকাশ করা, ওটাকে আমরা ভঙ্গিমা বলতে পারি। তো এই কয়েকটা বিষয় নিয়ে আমরা যদি মোটামুটি একটা ধারণা তৈরি করতে পারি, তাহলে আমরা হিউম্যান বডি বা মানুষের শরীর খুব সহজে আঁকতে পারবো। তাই প্রথম পার্টটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে প্রপোর্শন বা মাপ। এবং এর সাথে আমরা দেখবো অ্যানাটমি বা শারীরবিদ্যার একদম সাধারণ বা বেসিক অংশটুকু। তাহলে চলো শুরু করা যাক। প্রথমটা হচ্ছে আমাদের মাপ বা প্রপোর্শন। মাপ, এই মাপ ব্যাপারটা কিরকম না, হিউম্যান বডি মানে মানব শরীর কিরকম হতে পারে। তো ধরে নেওয়া যায়, আমরা সহজভাবে একদম দেখি যে মানুষের মাথাটা সাধারণত গোলাকার হয়ে থাকে। তো গোল আমি ডিম্বাকৃতি রাখলাম। এরপর হচ্ছে আমাদের একটা লাঠির মতন গলা থাকে। এরপর আমাদের এখানে একটা ছাতির মতন অংশ, যেটাকে আমরা চেস্ট বা ছাতি বলি। এরপর হচ্ছে আমাদের কোমরের অংশ। তো এইটা হয়ে গেল আমাদের মাথা। এটা হলো চেস্ট বা ছাতি। এইটা হয়ে গেল আমাদের কোমর বা কটি দেশ বলতে পারি এটাকে। এই 3টে অংশ হচ্ছে শরীরের সব থেকে শক্তপোক্ত বা সলিড অংশ। এগুলো সেরকম ভাবে নড়াচড়া করে না, মোটামুটি যেন একই রকম থাকে। যেন হাত আমরা সোজা থেকে ভাঙতে পারছি, কিন্তু আমরা ছাতিটাকে মাঝখান থেকে ভাঙতে পারবো না, এটা ঘুরতে পারে। এগুলো একে অপরের বিপরীতে ঘুরতে পারে, কারণ এদের একটা শির দ্বারা দিয়ে পেছন দিক দিয়ে এটাকে জোড়া থাকে। যাই হোক, সেটাই পরে আসছে। এবার চলে আসি আমার কাঁধের অংশ। এই দুটো হচ্ছে কাঁধ। এর থেকে আমাদের হাত বেরোয়। যদি ভালো করে খেয়াল করেন দেখবেন আপনাদের কনুইটা, আপনাদের ঠিক যেখানে পাঁজরটা শেষ হচ্ছে বা রিপ কেজ যেটাকে আমরা শেষ করছি, সেইখানে আপনার কনুইটা শেষ হচ্ছে। এবং আপনার যে এর পরের অংশটা খেয়াল করলে বুঝতে পারবেন যে এটা আপনার যে কবজির অংশটা, এই রিস্ট যে অংশটা, সেটা আপনার কোমরের মাঝামাঝি অংশ থেকে একটু নিচে এসে শেষ হচ্ছে। এবং তারপর থাকছে আমাদের হাতের পাতাটি। হাতের পাতাটি কত বড় হয়, মোটামুটি আমাদের যে মাথার মাপ যেটা আমরা নিই সেইটা অনুযায়ী আমরা হাতের পাতাটা প্রায় সমান সমান রাখতে পারি। একটু ছোট, দেখুন এখানে যদি আমি ধরি, তো থুতনি থেকে কপাল পর্যন্ত আমাদের হাতের পাতা থাকে। ঠিক আছে, উল্টো দিকটাও তাই। এখানে একটা বিষয় ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে এই পুরো মাপটা আর এই মাপটা
প্রায় সমান সমান, ঠিক আছে, সামান্য এদিক হতে পারে। তাহলে এইটা হয়ে গেল আমার কাঁধ, এইটা হয়ে গেল আমার কনুই, আর এইটা হয়ে গেল আমার কবজি, আর এইটা হয়ে গেল আমার হাতের পাতা। এইগুলো হচ্ছে আমাদের অঙ্গ, আর এইগুলো হয়ে গেল আমাদের প্রত্যঙ্গ, আর এগুলো অঙ্গের সাথে আটকে রয়েছে। কেমন? এবার চলে আসি আমার পায়ের অংশতে। এই কাঁধের মতোই আমাদের পাটা বাইরে থেকে ধরতে হবে। অনেকে যেটা করেন তলা থেকে শুরু করে দেন, তাতে একটা সমস্যা হয়, সেটা আমি পরবর্তী ক্ষেত্রে বলবো। তো এইটা হচ্ছে আমাদের পা, হাঁটু, পায়ের গোজ এবং পায়ের পাতা। এদিকেও তাই, হাঁটু, পায়ের গোজ এবং পায়ের পাতা। এই হচ্ছে আমাদের হিউম্যান ফিগারের একদম সহজ অংশ। এটাকে আমরা একটা কঙ্কালের মতন কিছুটা দেখতে লাগছে। তাহলে এইটা হয়ে গেল আমাদের, এই অংশটা হয়ে গেছে আমার যেখানে পাটা জুড়ছে। তাহলে এই অংশটা হচ্ছে আমাদের হাঁটু, এটা হচ্ছে পায়ের গোজ, আর এইটা হলো আমাদের পায়ের পা। ঠিক আছে, তো এখানে একটা জিনিস ইন্টারেস্টিং আমি এটা দেখানোর চেষ্টা করছি, যে এই কোমরের অংশটা আমি দেখছি মোটামুটি, যদি আমি এর উপরের একটু অংশ থেকে এটাকে ভাগ করি, যেটা আমরা মাথার ক্ষেত্রে করেছিলাম, তো এই যে অংশটা স্কেল দিয়ে মেপে আমরা দেখতে পারি, এই যে অংশটা আমি নিচ্ছি মোটামুটি আমার এখানকার হিসেব মতন 21, এখান থেকে ধরলে 21 সেন্টিমিটার মতন। যদি আমি এটাকে নিচে নামাই, এটাও দেখুন ঠিক 21 সেন্টিমিটার এসে থামছে। মানে আমাদের কোমরের একটু উপর, একদম নিচের থেকে সামান্য উপরের অংশ থেকে আমাদের শরীরটাকে ঠিক হাফ এবং হাফ এতে ভাগ করে নেওয়া যায়। এইটা সবার আগে মাথায় ঢুকিয়ে নিতে হবে, যে সেই মানুষটি বুইটে হতে পারে, একটু লম্বা হতে পারে, যাই হোক না কেন, যদি আমার শরীরটাকে এরকম ভাবে হাফ করতে পারি, তাহলে আমরা ঠিক বুঝতে পারি যে কোথা থেকে যে উঠলে, বসলে বা নড়াচড়া করলে তার কোন জায়গা থেকে আমি এটাকে ভাগ করতে পারবো। ঠিক তেমনি ভাবে আবার এই যে এইটা হলো আমাদের একদম পুরো শরীরের একটা আধা আধি বকরা। এবার চলে আসি মাথার ক্ষেত্রে, ভালো করে খেয়াল করুন। যদি মাথাটাকে দেখুন, এটা মোটামুটি মিলে গেছে, একটা চকের মতন হাইট রয়েছে। এটা 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 7.5। তাহলে আমাদের পুরোটা হচ্ছে, আমাদের এই মাথার অনুযায়ী দেখে নিই, তাহলে আমাদের 7.5 মাথার শরীর হয়। এটা আমরা ছেলেদের শরীরে দেখেছি। মেয়েদের ক্ষেত্রে এবার প্রশ্ন হতে পারে যে সবাই 7.5 মাথার হবে না, কখনোই না। এটা একটা গড় কর্তা মাপ, যেটা মাথার ক্ষেত্রে বলেছিলাম। কিন্তু এই মাপটা মনে রাখলে আপনি যখনই মানুষ আঁকবেন, সেটা দেখতে মানুষের মধ্যেই মোটামুটি হবে, সেটা অন্যরকম হয়ে যাবে না। এবার ধরুন লম্বা মানুষ আঁকবেন, 8.5 মাথা হতে পারে, 9.5 মাথা হতে পারে। যেরকম অ্যানিমেশনের ক্ষেত্রে আপনারা দেখেন ব্যাটম্যান দেখছেন বিশাল দেখতে লাগছে, তো সেটা সেগুলোর ক্ষেত্রে 8.5, 9.5 মাথার হয়ে থাকে। আবার যদি আপনি জাতি হিসাবে দেখেন যে ইউরোপিয়ানরা একটু বেশি লম্বা হয়, তারা এই 7.5 মাথার হাইট হয়। এই 7.5 মাথার হাইটটা সাধারণত মাইকেলেঞ্জেলো বা লিওনার্দো দা ভিঞ্চি এরা সবাই ব্যবহার করতেন। যদি আপনি আবার সাউথ ইস্ট এশিয়ার দিকে চলে আসেন, চায়না, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারতবর্ষের কিছু অংশ, পাঞ্জাবের অংশ বা বাংলাদেশের কিছু অংশ দেখে নেন, এখানে আমরা কেউ সেই 6 ফুট লম্বা, মানে আমাদের এখানে একটা বিরাট লম্বার মতন ব্যাপার। তো সেখানে আমরা কি করতে পারি, 7.5 মাথাটাকেই আমরা 6.5 মাথা যদি করে নিতে পারি, তাহলে আমাদের মতন দেখতে লাগবে। তো এইটা হচ্ছে সূত্র। আপনি যদি একদম বেটে বেটে লোক তৈরি করতে চাইছেন, তো 4.5 মাথা করে দিন। যেরকম কার্টুনের ক্ষেত্রে বা বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় 4.5 মাথা, 3.5 মাথার তাদের একটা প্রপোর্শন হয়। যাই হোক, সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে আসবো। তো আপাতত এইটা হলো আমার 7.5 মাথা হাইট। এইটা আপাতত পরিষ্কার হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা যেটা করতে পারি, যে আমাদের প্রপোর্শনটা ক্লিয়ার হয়ে গেল, মানে এই অংশটাকে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি, এই পুরো জিনিসটা যেটা আমরা করলাম,
এটা হচ্ছে আমাদের স্টিক ফিগার, ইংরেজিতে বলে এটাকে স্টিক ফিগার বা লাঠি ছুরি বলতে পারি। আমি এটাকে মজা করে বলতে পারি যে তাল পাতার সেপাই বা কাঠির সেপাই বলতে পারি। এইটা জানা থাকলে কি হয়, এইটা নিয়ে আমরা খুব সহজে খেলতে পারি, আমরা যে কোনো জেস্টারটা দিয়ে আনতে পারি। আমি আবার বলছি যে প্রথমে মনে হতে পারে এটা দেখে যে এত সহজ, আমি যখন তখন এঁকে ফেলবো। দেখুন এটা হচ্ছে সে আঁকার বর্ণমালার মতো, ব্যাকরণের মতো। আমরা যদি বর্ণমালাটা বুঝে নিই যে অ থেকে চন্দ্রবিন্দু অব্দি কি কি আছে, তাহলে তো আমরা যে কোনো শব্দ লিখতে পারবো। বিশেষ কিছু শব্দ শিখে কি হবে, আগে বর্ণমালাটা শিখে নিই, তাহলে বর্ণমালাটা তুমি বুঝে নিতে পারবো, তাহলে ব্যবহারটা সম্বন্ধে চলে আসি এবারে। আচ্ছা, এর মধ্যে আরো দুটো জিনিস আপনাকে বলে দিই। এই যেমন হাতের ক্ষেত্রে ছিল কি না, কাঁধ থেকে কোণই অব্দি যে মাপ রয়েছে, কোণই থেকে হাতের পাতা অব্দি আমরা সেই মাপ পাচ্ছি। পায়ের ক্ষেত্রে কি হচ্ছে, কোমর থেকে হাঁটু অব্দি যে মাপ রয়েছে, হাঁটু থেকে পায়ের পাতা অব্দি সেই মাপ থাকছে। ঠিক আর্ধেক করতে করতে যাচ্ছে। আবার মাথার ক্ষেত্রে ভালো করে খেয়াল করেন, দেখতে পাবেন যদি খুব চওড়া হয়, তো এই দিকে আমরা যদি একটা মাথা চওড়া মতন বসাই, তাহলে এদিকে আরেকটা মাথা বসছে, এদিকে আরেকটা মাথা বসছে, মানে আমাদের কাঁধটা 3 মাথা সমান চওড়া হচ্ছে। আবার যদি কোমরটার কাছে আসেন, তাহলে দেখবেন যে এখানে একটা মাথা বসছে, কিন্তু পাশে অর্ধেক মাথা বসছে, মানে কোমরটা আমাদের 1.5 মাথা সমান চওড়া। এইভাবে আমরা মাপ তৈরি করতে পারি যে কতটা চওড়া। আবার একটা বিষয় খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে এই যে মাথাটা, দেখুন আপনার কোমরটা প্রায় একই মাপের রয়েছে, মানে এই মাথার যা মাপ কোমরের প্রায় তাই মাপ। আবার এই ছাতির ক্ষেত্রে কি হচ্ছে, এই মাথার মাপের চেয়ে বেশি। তাহলে সেগুলো যদি আমি দেখি, তাহলে আমরা মাপটা কিরকম ভাবে বুঝছি এখানে, যদি আমি এই ছাতি অংশটাকে আলাদা করে পাশে এঁকে নিই, তো এইটা বুঝে গিয়ে থাকলে আমি এটা মুছে নিচ্ছি একটু। তো এই ছাতিটার ক্ষেত্রে আমি কিভাবে দেখাবো না, যদি এইটা আমার ছাতি হয়, তাহলে এইটা আমার সাধারণত যেটা হচ্ছে আমার 2 মাথা সমান চওড়া হচ্ছে। যদি আমার কাঁধগুলোকে পাশে ধরে নিই, তাহলে আমার 2 পূর্ণ 1/2, মানে 2.5 মাথা চওড়া আমার কাঁধের পয়েন্ট এ থেকে পয়েন্ট বি অবধি আমরা দেখে নিতে পারি। আবার হাইট অনুযায়ী এই অনুযায়ী যদি আমি দেখি, তাহলে কি দেখছি, 1.5 মাথা সমান লম্বা, 2 মাথা 2.5 মাথা সমান চওড়া যদি আমরা ধরি, তাহলে আমরা কাঁধ এবং এই নিচের অংশ পেয়ে যাচ্ছে। কোমরের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি না, এটা একটা মাথা সমান চওড়া, মানে একটা মাথা সমান লম্বা, আর যদি আমরা চওড়া দিকটা দেখি, তাহলে 1.5 মাথা সমান চওড়া। এই জিনিসগুলো আমরা একটু মাথায় রেখে চলতে হবে। প্রথম দিনই আপনি একে যদি ভাবেন যে এটা একেবারে হাতে বসে যাবে, সেটা না। যত বেশি আঁকবেন, যত একটু মাথা খাটিয়ে আঁকবেন, তত তাড়াতাড়ি এটা আপনার হাতে বসতে শুরু করবে। আচ্ছা, এবার চলে আসি এইটাকে নিয়ে আমরা কি করতে হবে। তো মাপঝুপটা মোটামুটি মাথায় রইল, আমি লেখাগুলো একটু মুছে দিচ্ছি। তো এবার আমরা দেখবো যে জেস্টার কি করে বানানো যায়। এটা দিয়ে খুব সহজ। এটাই হচ্ছে আঁকার মজার আসল জায়গা, যে একটা লোক দৌড়চ্ছে, আমি কি করে আঁকবো। দৌড়ানোর সময় কি কি হয়, এই মাথাটা সামনে চলে এসছে, এই গলাটা, এই আমার ছাতিটা সামনের দিকে ঝুঁকে পড়েছে, এই আমার কোমরটা এখানে রয়েছে, এই আমার কাঁধ, এখান থেকে এটা যতটা হবে এটা ততটা নামিয়ে নিলাম আমি, তাহলে হাতটা পিছিয়ে এলো, এই কাঁধটা এগিয়ে যাচ্ছে। খুব সহজ ভাবে আনতে হবে। প্রথমেই আমি হাতের আঙুল আঁকবো, মাসেল আঁকবো, এসব করতে গেলে গন্ডগোল হয়ে যায়। তো এবার দৌড়ের ক্ষেত্রে কি হয়, যে হাত পিছিয়ে গেল তার উল্টো দিকের পা এগিয়ে আসবে। তো সেরকম ভাবে আমরা আবার এখান থেকে এটা যতটা হবে এখান থেকে ততটাই হচ্ছে, পায়ের পাতাটাকে ঘুরিয়ে দিলাম। আবার এইটা সোজাসুজি এটা থাকবে। এইগুলো অ্যানাটমি, এগুলো আমি আস্তে আস্তে আপনাকে একসাথে পুরোটা বলে একটু মুশকিল, এক এক করে বলতে থাকবো। তো এইটা যেমন একটা দৌড়ের ভঙ্গিমা তৈরি করবে, সেরকম কিছু না করে কিন্তু মনে হচ্ছে দেখে দৌড় হচ্ছে। আবার যদি আমি ভাবি যে লাফাচ্ছে, স্পাইডারম্যানের মতন লাফাচ্ছে, তাহলে কি করে আঁকবো না, এই হচ্ছে আমার মাথাটা, গলাটা ভেতরে ঢুকে গেছে, কারণ পিঠটা উপর দিকে উঠে এসছে, কোমরটা এরকম, এখান থেকে এই হচ্ছে হাঁটুটা উপর দিকে উঠেছে, এই পাটা এদিকে, এই পাটা নেমে রয়েছে, এই
দেখে মনে হচ্ছে না লাভ হচ্ছে, শীট দ্বারা দিয়ে এটা জোড়া রয়েছে। একটা জিনিস খেয়াল করবেন, যেটাকে আমরা বলি সেন্টার অফ দ্য লাইন, সেন্টার অফ দ্য বডি বা মধ্যরেখা, যেটা শরীরকে মাঝামাঝি ভাবে মানে শীট দ্বারাটাকে আপনি বলতে পারেন মাথা, ছাতি, কোমরকে না একটা লাইনে জুড়ে রাখছে। যদি আমরা এটাকে আশপাশে করে ফেলি তাহলে খুব একটা ভালো দেখতে লাগবে না, গন্ডগোল লাগবে। এটা তো গেল দৌড়াদৌড়ির ব্যাপার স্যাপার। যদি আমরা ভাবি যে দাঁড়িয়ে আছে, একটা কোমরে হাত দিয়ে একটা মেয়ে দাঁড়িয়ে, তাহলে কি করে আমরা আঁকবো? না, মাথাটা একদিকে হেলে রয়েছে, এই কোমরে হাত দিয়ে রয়েছে, এই কোমরে হাত দিয়ে রয়েছে, এইভাবে একজন দাঁড়িয়ে আছে। আবার ভাবছি কেউ একজন চেয়ারে বসে আছে, আমি এদিকটায় আছি, চেয়ারে বসে আছে, কিভাবে আঁকবো? পাশ থেকে দেখতে পাচ্ছি এই গলাটা হয়ে গেল, এই হচ্ছে আমার ছাতির অংশ, এই হচ্ছে আমার কোমরের অংশ, এই পায়ের অংশ, এরকম আমি দেখেছিলাম। ঠিক আধা আধি বকরায় চলছে সবকিছু। আর চেয়ারটা এইভাবে বসে আছে, এই হচ্ছে আমার চেয়ারের হাতলটা চলে এলো এই অবধি। তো দেখুন খুব সহজে আমরা মানে অনেক কিছু আঁকতে পারছি। আবার ধরুন যদি আমি ভাবি যে কেউ একজন না কি আঁকা যেতে পারে, হ্যাঁ ফুটবলে লাথি মারছে, তা কিরকম ভাবে আমরা আঁকবো? ফুটবলে লাথি মারছে, বলের দিকে চোখ, শরীরটা দমে মুছে গেছে একদম, বলে মারার জন্য পা তুলে দিয়েছে, এইখানে বলটা উড়ে যাচ্ছে, বড় পা হবে না, এই হাতে এদিকে এই লাথি মারছে। তো ফুটবল লাথি মারছে ব্যাপারটা হয়ে গেল। এইভাবে আমরা সবকিছুই প্রায় করতে পারি। হ্যাঁ, এখন তো কমিক্স টমিক্সের ক্ষেত্রে বন্দুক টন্দুক ধরছে খুব কাজে লাগে, বা তীর ধনুক ব্যবহার করছে খুব কাজে লাগে। তো আমি বন্দুক ধরছে একটা আঁকি, কিরকম ভাবে বন্দুক ধরতে পারে? এই 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 পদ্ধতিতে আঁকলে যেটা হয়, আমাকে প্রথমেই ডিটেলিং এর কথা ভাবতে হচ্ছে না, যে আমি প্রথমে কিছুক্ষণের জন্য আমার একদম সহজ ভাবে, যেমন আমরা অঙ্ক করার একটা রাফ করতে পারি, সেইরকম ভাবে আমরা জিনিসটাকে প্রথমে খেলতে পারি, যে যাতে আমরা খুব সহজে পাল্টাতে পারি। ভুল যেটা আমরা বলি মানে বাড়ির প্ল্যান করে না করার আগে যদি আমি শুধুমাত্র দেওয়াল তুলে দিলাম, প্লাস্টার করে দিলাম, তার কিছু হিসেবে নিচ্ছে না, তো গন্ডগোল। তীর ধনুকের ক্ষেত্রে আমরা করতে পারি, এই ধনুক ধরে রয়েছে, এইখানে তীর, এই ছাতি, এই কোমর, এই তীর ধনুক আছে। তো এইভাবে আজকে এর জন্য আমি এই অবধি রাখবো, কারণ এইটা যদি আপনারা ভালো করে অভ্যাস করে নিতে পারেন, এটা হচ্ছে আমার প্রপোর্শন বা মাপ হলো, এবং মাপের সাথে সাথে ভঙ্গিমা একসাথে, মাপটা মোটামুটি শিখে নিয়ে তারপর ভঙ্গিমাটা ব্যবহার করা, এইটা হচ্ছে আমাদের প্রাথমিক অধ্যায়। যদি আমরা মানুষের শরীর খুব সহজে আনতে যাই, এর পরের দিনে আমরা দেখবো যে এই মানুষের শরীরকে বিভিন্ন দিক থেকে দেখতে কেমন লাগে, এবং সেটাকে আমরা আরো একটু বেটারমেন্ট ভাবে কি করে ব্যবহার করতে পারি, এবং এর সাথে আমরা জুড়ে দেবো সামান্য সামান্য অ্যানাটমি। তো আজকের ক্লাসটা কেমন লাগলো জানাবেন, যদি উপকারে লাগে জানাবেন, যদি নতুন কিছু শিখতে চান বা যদি বুঝতে কোথাও অসুবিধা হয়েছে সেটাও আপনারা কমেন্ট করে বলতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব যাতে আপনারা সাহায্য করতে পারি। এটুকু কথা দিচ্ছি, এই প্রসেস এই পদ্ধতিতে আঁকতে গেলে আপনাকে আগে থেকে আঁকা জেনে থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এতে যে কেউ আঁকতে পারে। আঁকা একটা ভাষার মতো, আপনি বর্ণমালা শিখে নিন, ব্যাকরণ শিখে নিন, আপনি সব কিছু আঁকতে পারবেন। আঁকা একটা মজাদার ব্যাপার, আপনাকে ডিপ্রেশনে যেতে দেবে না, আপনি নিজের মতন করে বলতে পারবেন, কারণ আঁকা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম ভাষা। তো প্রাচীনতম ভাষাটা আমাদের সকলের শেখা উচিত। নমস্কার, ভালো থাকবেন, কেমন লাগলো জানাবেন।